আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে সম্পূর্ণ গল্প একসাথে দেয়া আছে, যদিও গল্পটা একটু ছোট, তবে তোমাদের সবার ভালো লাগবে আশা করি। কলেজে ঢুকতেই কলেজের গেটে দেখলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, আজে বাজে কথা বলছে। আমি বখাটে হলো মেয়েদেরকে সম্মান করি, তাই মেয়েদেরকে কেউ আজে বাজে কথা বলে আমি ঠিক থাকতে পারি না। দেখলাম ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে মেয়েটির ওড়না ধরে টানছে। আমি গিয়ে ছেলেটির হাত ধরে ফেললাম। কি রে, কে তুই? আমার হাত ধরার সাহস কি করে হলো তোর? এই সাহস আমার অনেক আছে, তুমি এটাকে ডিস্টার্ব করছিস কেন? আমার ইচ্ছা তুই চলে যা এখান থেকে, না হলে ভালো হবে না। বলছি মেয়েটাকে যেতে দে, তা না হলে। না হলে কি করবি তুই? এই বলে আমার শার্টের কলার ধরলো। আমার মাথায় রক্ত চড়ে বসলো। আমার কলার ধরায় তোদের জীবনের সব থেকে বড় ভুল কি জানিস? কি? আমার কলার ধরা। এই বলে ছেলেটির বুকে দিলাম লাথি। ছেলেটি ছিটকে পড়ে গেল। আমি মারছি, তাকিয়ে দেখি যে মেয়েটির জন্য মারামারি করছি সেই মেয়েটি নেই। ওমা, গেল কোথায়? ঠাস ঠাস করে দুইটা পড়ল আমার গালে। সামনে তাকিয়ে দেখি পরীর মতো একটা মেয়ে আমার সামনে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সিনিয়র আমার থেকে। এই সুযোগে যাদের সাথে মারামারি হচ্ছিল তারা উঠে পালিয়ে চলে গেল। কলেজের গেটের সামনে মারপিট করছিস? বখাটে একটা। আমার কথাটা তো শুনুন। বখাটে কোথাকার! মারামারি করতে হলে অন্য কোথাও কর, এটা কলেজ, কোনো বখাটের জায়গা না এটা। সকাল সকাল ঘুমিয়ে আছি, হঠাৎ করে ফোনটা চেঁচামেচি শুরু করে দিল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমার বন্ধু নয়ন কল করেছে। কলটা রিসিভ করলাম। কি রে, সকাল সকাল ফোন দিয়ে কেন ঘুমটা ভাঙালি? 9:30 বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কেন, কি হয়েছে? দোস্ত, আজকে একটু কলেজে আয়। না, যেতে পারবো না। প্লিজ দোস্ত, আজকে দিনটা শুধু। তোকে বলছি না আমার কলেজ যেতে ভালো লাগে না, আমার কলেজ যেতে বলবি না। দোস্ত, একটা আলোচনা করব, প্লিজ আয়। ঠিক আছে, যেতে পারি, আমি কোনো আয়োজনে নেই। ঠিক আছে, আগে তুই আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। আমাকে নিচে দেখে আমার বোন জান্নাত চোখ ঘষতে ঘষতে বলল, কে রে? আমি কি ঠিক দেখছি নাকি অন্য কিছু? ঠিক দেখছিস মানে? তুই আবার 11টার আগে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে? কেন, আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না? হুম, কত যে উঠতে পারিস তা জানা আছে। তোর ন্যাকামো বন্ধ কর, আম্মুকে ডাক দে, নাস্তা করতে হবে। আম্মু আম্মু, দেখো কি হয়েছে। তারপর আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমার দিকে তাকিয়ে আমাকে দেখে বলল, জান্নাত, আমি যা দেখছি তুইও কি তাই দেখতে পাচ্ছিস নাকি আমি ভুল দেখছি? আমিও তো তাই বলছি। তোমরা সকাল সকাল কি শুরু করলা বলো তো? তা এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? আর কলেজ তো বছরেও একবারও যাস না। তুমি নাস্তা দিবে নাকি আমি চলে যাব? আচ্ছা বস, আমি নাস্তা দিচ্ছি। এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যা, একটু ভালোভাবে তো চলাফেরা করতে পারিস। আম্মু তুমি আবার শুরু করলে, আমি কি চলে যাব? আচ্ছা বাবা, আমাকে মাফ করে দে, আর জীবনে বলবো না। বস, নাস্তা দিচ্ছি। তারপর আমি নাস্তা করে বাসা থেকে বের হয়ে একটা সিগারেট চালিয়ে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, যেতে যেতে আপনাদেরকে পরিচয় দিয়ে ফেলি। আমার নাম রাকিব হাসান রকি। আমার দুষ্টু মিষ্টি ছোটো বোন হলো জান্নাত। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আমি হলাম বাবা মায়ের ক্ষয়ে যাওয়া একমাত্র সন্তান। বাবা নেই, মারা গেছেন। রকি বকাটে এক নামে সবাই চেনে আমাকে। এবার চলুন গল্পে ফেরা যাক। আমি সিগারেট জ্বালিয়ে নিয়ে কলেজের গেটের সামনে চলে এলাম। কলেজের সামনে যেটা দেখলাম তাতে আমার মাথা গরম হয়ে গেল। কলেজে ঢুকতেই কলেজের গেটে দেখলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, আজে বাজে কথা বলছে। আমি বখাটে হলো মেয়েদেরকে সম্মান করি, তাই মেয়েদেরকে কেউ আজে বাজে কথা বলে আমি ঠিক থাকতে পারি না। দেখলাম ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে মেয়েটির ওড়না ধরে টানছে। আমি গিয়ে ছেলেটির হাত ধরে ফেললাম। আমাকে কলেজের কেউ চেনে না, আমার কয়েকটা বন্ধু আছে, শুধু তারাই আমাকে রাকিব নামে চেনে, রকি নামে কেউ চেনে না। আমি ছেলেটার হাত ধরে ফেলাতে ছেলেটি বলল, কি রে, কে তুই? আমার হাত ধরার সাহস কি করে হলো তোর? এই সাহস আমার অনেক আছে, তুমি এটাকে ডিস্টার্ব করছিস কেন? আমার ইচ্ছা তুই চলে যা এখান থেকে, না হলে ভালো হবে না। বলছি মেয়েটাকে যেতে দে, তা না হলে। না হলে কি করবি তুই? এই বলে আমার শার্টের কলার ধরলো। আমার মাথায় রক্ত চড়ে বসলো। আমার কলার ধরায় তোদের জীবনের সব থেকে বড় ভুল কি জানিস? কি? আমার কলার ধরা। এই বলে ছেলেটির বুকে দিলাম লাথি। ছেলেটি ছিটকে পড়ে গেল। তারপর সব ছেলেগুলো আমাকে মারতে আসলো। আমিও তাদের সবাইকে এক এক করে মারতে লাগলাম। মার দিতেই শুরু করলাম।
আমি মারছি, তাকিয়ে দেখি যে মেয়েটির জন্য মারামারি করছি সে মেয়েটি নেই। ওমা, গেল কোথায়? মারতে মারতে প্রায় আধমোড়া করে ফেলেছি। তখন কে যেন পেছন থেকে শার্টের কলার ধরলো। কে আমার শার্টের কলার ধরলো তা দেখার জন্য পেছনে তাকাতেই ঠাস ঠাস করে দুইটা পড়লো আমার গালে। সামনে তাকিয়ে দেখি পরীর মতো একটা মেয়ে আমার সামনে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সিনিয়র আমার থেকে। এই সুযোগে যাদের সাথে মারামারি হচ্ছিল তারা উঠে পালিয়ে চলে গেল। কলেজের গেটের সামনে মারপিট করছিস, বখাটে একটা। আমার কথাটা তো শুনুন। বখাটে কোথাকার! মারামারি করতে হলে অন্য কোথাও কর, এটা কলেজ, কোনো বখাটের জায়গা না এটা। এই বলে মেয়েটিও চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদেরকে খুঁজতে লাগলাম। একটা মেয়ে বলে বেঁচে গেল। মেয়েদের আমি সম্মান করি, আর তাছাড়া আমার সিনিয়র আপু, অন্য কেউ হলে বুঝিয়ে দিতাম আমি কে। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম, গিয়ে দেখি তারা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। নয়ন আমাকে দেখে বলল, কিরে, এতক্ষণ লাগে আসতে? তোকে বললাম আমাকে না আসতে বলতে, এসেই তো। এসেই কি? না কিছু না, চল। তোর গাল এরম ফুলে আছে কেন? আরে কিছু না, এমনি কাল থেকে গালটা ব্যথা করছে। তারপর আমরা সবাই আড্ডা দিতে লাগলাম। তারা আড্ডা দিচ্ছে আর আমি আমার মতো সিগারেট খাচ্ছি। এদিকে আমাকে যে মেয়েটি চড় দিল তার নাম সামিয়া। সে তার ফ্রেন্ড তানহার কাছে গেল। তারা এবার অনার্স 3য় বর্ষে। তার কাছে গিয়ে দেখে সে মন খারাপ করে বসে আছে। তারপর সামিয়া তানহাকে বলল, কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কলেজের গেটে কয়েকটা ছেলে বাজে কথা বলেছে, আবার আমার ওড়না ধরে টানাটানি করতে চেয়েছিল। মানে কি, তোকে কি কিছু করেছে বা বলেছে? না, তার আগে একটা ছেলে আসে বাধা দিতে, কিন্তু ছেলেটার সাথে তাদের মারামারি লেগে যায় আর আমি এই দিকে চলে আসি। ছেলেটা কি লম্বা ফর্সা দেখতে, আর কলেজে কি নতুন? তুই কিভাবে চিনলি? আমি না ছেলেটাকে ভুল করে চড় মেরে দিয়েছি, নানা কথা শুনিয়ে দিয়েছি। কি, তুই ছেলেটাকে মেরেছিস? এখন কি করব? চল ছেলেটাকে খুঁজে বের করে সরি বলে আসি। চল। এই বলে তারা আমাকে খুঁজতে লাগলো। এদিকে আমি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় সামিয়া আমার সামনে এসে বলল, সরি। কেন? তখন না বুঝে মারার জন্য আর বাজে কথা বলার জন্য। সরি বলতে হবে না, এসব কথা শুনে শুনে আর কিছুই মনে হয় না এখন। তার মানে আপনি এখনো ক্ষমা করেননি? বললাম তো সরি। ওকে, ক্ষমা করে দিলাম। তোমার নাম কি আর কোন ইয়ারে পড়ো? আপনার জেনে কাজ কি? আমার অনেক কাজ। বল তোর নাম কি? রাকিব হাসান রকি, অনার্স 1st ইয়ার। আর কিছু বলার আছে? আমার নাম জানতে চাইবে না? আপনার নাম জেনে আমি কি করব? আমার নাম সামিয়া, অনার্স 3rd ইয়ার। আর কিছু জানার থাকলে বলেন, না হলে আমরা যাই। তুই এভাবে কথা বলছিস কেন? তুই জানিস আমি কে? আপনি কে? আপনাকে আমি ভয় পাবো নাকি? ধ্যাত, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। এই তুই এমন কেন? আমি কেমন? কথার মধ্যে কোনো রসকস নেই। আমার যেমন ইচ্ছা আমি তেমনভাবেই কথা বলবো, তাতে আপনার কি? স্বামীর সাথে কথা বলছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকে দেখে আননোন নাম্বার। ক্যান্টিন থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এলাম, ফোনটা রিসিভ করলাম। রকি ভাই, আমি আসিফ। বল, কি বলবি? ভাই, এতিমখানায় 2 নম্বরই মাল দিছি, আর আসল মাল আত্মসাৎ করছি। কি? আমার এতিমখানায় 2 নম্বরই মাল? আমার নাম বলছিস? বলছি। কি বলছে? বলছে আমি কোনো রকিকে চিনি না, বেশি বাড়াবাড়ি যেন না করি। কি? আমার নাম বলার পরে এমন বলছে, যেখানে রকিকে সবাই এক নামে চেনে? আচ্ছা, আমি একটু পর যাচ্ছি। তারপর আমি ফোন কেটে দিয়ে আসতেছিলাম, এমন সময় কে যেন পেছন থেকে মেলি কণ্ঠে বলল, রকি বখাটে। তাই আমিও থেমে গেলাম। আমাকে এই নামে কেউ চেনে না, তাই আমি ঘাবড়ে গেলাম কে হতে পারে। পেছনে তাকিয়ে দেখি সামিয়া আপু। আমি তাকে দেখে কিছু বলছি না। সামিয়া আপু আমাকে বলল, তাহলে তুমি সেই রকি বখাটে? মানে? তোমাকে দেখে কেউ মনেই করবে না যে তুমি সেই একটা বখাটে। তাহলে আপনি আমার সব কথা শুনেছেন? তো আমার আসল নাম যদি কাউকে বলেন তাহলে কিন্তু ভালো হবে না। কি করবি বল? কিছু না, তখনই দেখতে পাবেন। এ কথা যদি ভুলো কেউ জানে তাহলে। এই বলে আমি চলে এলাম সেখান থেকে। তারপর একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম এতিমখানায়। এদিকে সামিয়া আপু সেখানে বসে ভাবছে আমি ফোনে কোথাও যাওয়ার কথা বলছিলাম। তাই সামিয়া আমার বিষয়ে সব তথ্য বের করার জন্য আমার পিছু নেয়, যেটা আমি জানি না। আমি রিক্সা নিয়ে যেতে যেতে জ্যামে পড়ে গেছি। দেখলাম কিছু এতিম ছেলে আমার চেনা পরিচিত ভিক্ষা করছে। আমি তাদের কাছে গেলাম, তারপর তাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খেতে দিলাম। তাদের পেট ভরে খাইয়ে
বিল দিয়ে কিছু টাকা তাদের হাতে দিয়ে চলে এলাম, কারণ জ্যাম ছুটে গেছে। এদিকে সামিয়া দেখলো যে আমি ছেলেদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, তারপর টাকাও দিলাম। এদিকে আমি ছেলেদের কাছ থেকে বিদায় না আবারও রওনা হলাম এতিমখানার দিকে। আমি চলে যাওয়ায় সামিয়া ছেলেদের কাছে গেল, গিয়ে ছেলেদেরকে বলল। তোমাদের একটু আগে যে খাবার খাওয়ালো তাকে তোমরা চেনো? সেখান থেকে একটা ছেলে বলে উঠল, কে রকি ভাইয়ার কথা বলছেন? হুম, তোমরা তাকে কিভাবে চেনো? রকি ভাইয়া আমাদের সব সময় খাওয়া, জামা কাপড় দেয়, আমাদের থাকার ব্যবস্থা করে দিছে। তিনি আমাদের কাছে তিনি বাবা মার মতো, যেখানে দেখা হয় সেখানে খাওয়ায়। আমরা পাশের গ্রামটায় থাকি, আমাদের জন্য স্কুলের ব্যবস্থা করে দিয়েছে। ও, বুঝেছি। জানো আপু, ভাইয়ার মনে না অনেক কষ্ট। কেন? জানি না, তবে ভাইয়াকে প্রায় দেখি রাতে একা একা কাঁদতে। এই কথাগুলো শুনে কেন জানি সামিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এদিকে আমি রিক্সা দিয়ে রওনা হয়েছি দেখে সামিয়া ছেলেগুলোকে কিছু টাকা দিয়ে চলে আসে, আবার আমার পিছু নেয়। প্রায় 20 মিনিট পর আমি চলে এলাম এতিমখানায়। আমাকে দেখে সব বাচ্চারা আব্বু আব্বু বলে জড়িয়ে ধরলো। তারপর আমি তাদের সবার সাথে 10 মিনিটের মতো সময় কাটালাম। তারপর হুজুরের সাথে দেখা করলাম। তিনি বলল, কেমন আছো বাবা? ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে। তা অনেকদিন পর আসলে যে? আসলে সময় পাই না তো। বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, আল্লাহর রহমতে সব ঠিক ঠিক চলছে। কোনো সমস্যা হলে বলেন, আর টাকা লাগলে বলবেন। ঠিক আছে। তোমার জন্য আজ কত বাচ্চারা। থাক না চাচা এসব কথা। তারপর আমি কিছু কথা বলে চলে আসলাম যেখানে এতিমখানা প্রয়োজনীয় জিনিস নেয়। এটা এতিমখানা থেকে প্রায় একটু দূরে, তাই আমি এতিমখানা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। এদিকে সামিয়া দূর থেকে সব কিছু দেখছিল আর অনেক খুশি হয়েছে। আমাকে বেরিয়ে যেতে দেখে সামিয়া হুজুরের কাছে গিয়ে বলল, আচ্ছা, একটু আগে যে একটা ছেলে আসলো আর বাচ্চারা তাকে জড়িয়ে ধরলো, সে এখানে কি করে? তুমি রকির কথা বলছো? ও এই এতিমখানাটা চালায়। মানে? এতিমখানাটা ও দিয়েছে, আর সব খরচও দেয়। লেখাপড়া শেখানো থেকে শুরু করে যাবতীয় সব। আর নতুন নতুন ছেলে মেয়ে এনে এখানে রাখে। সে বকাটে হলেও সেটা শুধুমাত্র সমাজের দুর্নীতিকারীদের জন্য। আমাদের মতো গরিবের জন্য সে দেবদূত। সে সব সময় আমাদের মতো গরিবের পাশে দাঁড়ায়। আমাদের যে কোনো সমস্যা হলে সে সেটা সমাধান করে দেয়। আর সমাজের খারাপ কাজ বন্ধ করার জন্য তাকে এই বাজে পথে আসতে হয়েছে। আর সে এমন কাজ করে বলে সমাজের চোখে সে খারাপ। কিন্তু আমরা জানি স্যার অনেক অনেক ভালো একটা ছেলে। তার মনটা অনেক নরম। ও, বুঝলাম। তুমি কি ওর বন্ধু? হুম। জানো, এই ছেলেটা না থাকলে আজ কত ছেলে পথে বসতো। ছেলেটা অনেক ভালো। তারপর সামিয়া সেখান থেকে চলে এলো আর আমাকে ফলো করলো না। সামিয়ার মনে আমার জন্য ভালো লাগা কাজ করতেছে, বলতে গেলে আমাকে অল্প অল্প ভালোবেসে ফেলেছে। তারপর সামিয়া বাসায় চলে এলো। এদিকে আমি চলে এলাম যেখানে এতিমখানার জন্য জিনিস নেওয়া হয়। সেখানে গিয়ে বললাম, কিরে, তুই নাকি সরকারের দেওয়া মাল আত্মসাৎ করে 2 নম্বরই মাল দিস মানুষকে? সেখানকার ছেলেটি বলে উঠল, কে বলল আমি কোন 2 নম্বর মাল সাপ্লাই দিইনি? আমার কাছে খবর আছে, আর সব মাল গোডাউনে আছে। তো কি হয়েছে? কে তুই? বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না কিন্তু। আমি কে না? এই বলে ছেলেটিকে মারতে লাগলাম। মারতে মারতে বললাম, কিরে, আমি কে না, আর 2 নম্বর জিনিস মানুষকে দিবি? ভুল হয়ে গেছে ভাই, আর কখনো দিব না, আজকে ছেড়ে দিন। যা, আজকে ছেড়ে দিলাম, মনে থাকে যেন, এটাই ফার্স্ট অ্যান্ড ফাইনাল। তারপর আমি সেখান থেকে বাসায় চলে এলাম। এসে ডিনার করে রুমে গিয়ে রেস্ট নিলাম। বিকেল টাইমে বন্ধুদের কাছে গেলাম, যেখানে আমাকে দেখে নয়ন বলল, কিরে, কলেজ থেকে কই গেছিলি? একটু কাজ ছিল, তাই বাসায় চলে আসছিলাম। কথা বলার জন্য যে গেলি, আর তো আসলি না। একটা জরুরি ফোন ছিল, তাই চলে আসছি। তারপর আমরা টং দোকানে বসে সিগারেট খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। সিগারেট টানতে টানতে রাতে বাসায় ফিরলাম। ডিনার করে রুমে গেলাম। আমাকে বাসায় কেউ কিছু বলবে না, কারণ তারা জানে যে বলে লাভ নেই। রুমে শুয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকে দেখে আননোন নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো মেয়ের সুন্দর মধুর কণ্ঠে বলল, আমি। এই আমিটা কে বলছেন? সামিয়া। কোন সামিয়া? আমি তো এই নামে কাউকে চিনি না। ওই আজকে কলেজে আপনাকে মারলাম, পরে মাফ চেয়ে নিলাম। ও,
আপনি আমার নাম্বার কোত্থেকে পেলেন? আপনার বন্ধুদের কাছ থেকে। কি বলার জন্য ফোন দিয়েছেন বলেন। কেন, এমনি ফোন দেওয়া যায় না? না, যায় না। কিছু বলার থাকলে বলেন, না হলে ফোন রাখেন। কালকে কলেজ আসবে। আমি যাব নাকি যাব না সেটা কি আপনাকে বলতে হবে নাকি? বলতে হবে। ফোন রাখেন, আজ এরা বক বক করতে আসছে। তারপর আমি ফোন কেটে দিলাম, কিন্তু আবারও ফোন দিল। এবার ফোন কেটে বন্ধ করে দিলাম। তারপর দিলাম একটা ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম প্রায় 11টায়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাইরে বের হলাম। তারপর এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে দুপুর হয়ে গেল। বাসায় এসে গোসল করে খাবার খেয়ে দিলাম আরেক ঘুম। বিকেলে বন্ধুদের কাছে গিয়ে বললাম, কিরে কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। আজকে কলেজ আসলি না কেন? তোকে বলছি না আমার কলেজে যেতে ভালো লাগে না। কালকে কিন্তু যেতেই হবে, কাল কলেজে ফাংশন আছে। আমার এসব ভালো লাগে না, আমি যাব না। প্লিজ দোস্ত, শুধু কালকে দিনটা। আর বলবো না কলেজে যেতে, আমি একা এতগুলো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা যাব, তার আগে একটা কথা বল। কি? তোরা কাউকে আমার ফোন নাম্বার দিছিস? কালকে? মনে পড়েছে। সামিয়া আপু নিয়ে। কেন, কি হয়েছে? আমাকে বলবি না আগে? আজ থেকে কাউকে নাম্বার দিলে আমাকে আগে বলবি। ঠিক আছে, আর উনি আমাদের সিনিয়র, তাই দিয়ে দিয়েছে। আমি আর কিছু বললাম না। আমরা আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি আসছি, এমন সময় দেখলাম কিছু ছেলে একটা লোককে তাড়া করছে। লোকটা আমার কাছে এসে বলল, আমাকে বাঁচাও বাবা। কেন, কি হয়েছে চাচা? আর ওরা আপনাকে তাড়া করছে কেন? আমি জানি না, আমাকে তুমি বাঁচাও। এতক্ষণে ছেলেগুলো আমাদের কাছে চলে এসেছে। ওদের দেখে বললাম, কি রে তোরা ওনাকে তাড়া করছিস কেন? ভাই, এটা আমাদের নিজেদের প্রবলেম, প্লিজ আপনি এর ভিতরে আসেন না। আমি এর ভেতর আসবো না মানে? তোরা তাকে কেন তাড়া করছিস সেটা আগে বল। ভাই, সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না, আমাদের ব্যবসায় হাত দিয়েছে। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না? ভাই প্লিজ আপনি এখন থেকে যান, না হলে কিন্তু আমরা আপনাকে যে সম্মানটা দিচ্ছি সে সম্মানটাও পাবেন না। কি করবি তোরা? পাশে দিকে একটা ছেলে হাতে রড নিয়ে বলল, আরে এত কথা বলার কি আছে, মেরে দে না ওকে। কে বলে এই কথা? সাহস থাকলে সামনে আয়। তুই কে রে যে তোকে ভয় পেতে হবে? তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। আমি এসব ব্যাপারে তো প্রফেশনাল, তাই আমি সবাইকে মারতে শুরু করলাম। আমার মার খেয়ে সবাই দৌড়ে চলে গেল। তারপর আমি লোকটাকে বললাম, আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন একা একা যাব? যাওয়ার সময় যদি ওরা আবার আসে? আসবে না, যান। কিছু না মনে করলে তুমি যদি আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। আচ্ছা চলেন, আমি বাসায় এগিয়ে দিয়ে আসছি। আজ থেকে তুমি আমাকে আঙ্কেল বলবা। ঠিক আছে চলেন। তোমার নামটাই তো জানা হলো না। রাকিব হাসান, রকি। তারপর আমি আঙ্কেলকে নিয়ে তাদের বাসা পর্যন্ত এগিয়ে দিলাম। এগিয়ে দিয়ে আমি চলে আসতে চাইছিলাম, তখন আঙ্কেল বলল, আরে বাবা, কোথায় যাও? কেন আঙ্কেল, বাসায়। তুমি আমার জীবন বাঁচালে, আর তুমি আমার বাসায় এসে ভিতরে না গিয়ে চলে যাচ্ছ। আঙ্কেল অন্য একদিন আসবো। তা বললে তো হবে না, তোমার বাসায় ভিতরে যেতে হবে। ঠিক আছে চলেন। তারপর আঙ্কেলের সাথে বাসার সামনে এলাম। আঙ্কেল কলিং বেল বাজালো। কেউ এসে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে আমি থ হয়ে গেলাম। আমি কাকে দেখছি? এটা তো কলেজের সামি আপু। তারপর সামি আপু আমাকে দেখে বলল, বাবা, তোমার এত দেরি হলো কেন? আর রকিকে তুমি কোথা থেকে আনলে? তার মানে আঙ্কেলের মেয়ে সামি আপু? তুই ওকে চিনিস? আমাদের ভার্সিটিতে পড়ে। ও চল ভিতরে চল, আর রকি আমার সঙ্গে আসো। তারপর আমি তাদের সাথে ভেতরে গেলাম। গিয়ে আঙ্কেল আমাকে ড্রয়িং রুমে বসতে বলল। আমি বসলাম। সামি আর আঙ্কেল আমার সাথে বসলো। তারপর আঙ্কেল সামিয়াকে উদ্দেশ্য করে বলল, জানো মা, আজ এ না থাকলে আমার যে কি হয়ে যেত। মানে কি আব্বু? আজ কয়েকটা গুন্ডা আমাকে মেরে ফেলবে বলে আসার সময় তাড়া করেছিল। রকি যদি ওই সময় না আসতো তাহলে যে কি হয়ে যেত আমার। এক নিঃশ্বাসে কথাগুলো বলল আঙ্কেল। আঙ্কেল তারপর আমাকে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আঙ্কেল এটা আমার কর্তব্য। তারপর আঙ্কেলের সাথে একটু কথা বলে চলে এলাম বাসায়। আমাকে এত রাতে বাসায় আসতে দেখে আম্মু বলল, অত রাত অবধি কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একটু বেশি রাত হয়ে গেল। আর যাতে এত রাত না হয়, বস, খাবার দিচ্ছি। তারপর আমি খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে, এমন সময় ফোনটাও বাজলো। ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো একটা মেয়ে মেলি কণ্ঠে বলল, আমি তোমার স্বপ্নের রানী বলছি। কেমন আছো আমার স্বপ্নের রাজকুমারটা?
এই কে আপনি? আর এসব কি ফালতু কথা বলতেছেন? আমি ফালতু কথা বলছি না গো, আমি তোমার রানী বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দেন, না হলে আমি ফোন রাখলাম। আরে সত্যি বলছি, আমি তোমার হবু বউ। কেন আমাকে চিনতে পারছো না তুমি? শোনেন, আমার ফাজলামো করার সময় নেই। যদি কিছু বলার থেকে সরাসরি বলে ফেলেন, আর না হলে ফোনটা রেখে দিলাম। আরে আরে, এত রাগ করো কেন? রাগলে কিন্তু তোমায় একটুও ভালো দেখায় না। ছেলেদের রাগ করা মানায় না। উল্টা মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে। এই মিস, শোনেন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নেই। বাই, আর ফোন দিবেন না। এই বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু না, আবারও কল দিল। আমি ফোনটা রিসিভ করলাম। কি ব্যাপার, আপনি আবারও ফোন করেছেন কেন? আরে রকি, তুমি আমাকে চিনতে পারলে না? আমি সামিয়া। কোন সামিয়া? তুমি কয়টা আনিকাকে চেনো? হ্যাঁ, আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? সরি, আপনাকে চেনার জন্য আমি বসে নেই। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলেন। স্বামী আমার মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়, আর মনে মনে ভাবছে যে কিসের এত ভাব। নিজের থেকে কথা বলতে গিয়েছে, এই জন্য এত অহংকার দেখাতে হবে? আমার সাথে একটু কি ভালো করে কথা বলা যায় না? এসব বিষয়ে মনে মনে বিড়বিড় করছিল। কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দেব? আরে ফোনটা রাখবে কেন? কথা বলার জন্যই ফোন দিছি না। তাহলে চুপ করে আছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। ধন্যবাদ আমার বাবাকে সেভ করার জন্য। আর কি কিছু বলবেন? আচ্ছা, কালকে তো কলেজ অনুষ্ঠান, একটু কলেজে আসতে পারবে? আপনাকে বলবো কেন? ইচ্ছে হলে যাব, না হলে না। প্লিজ কালকে আসিও। আমার না আসাতে আপনার কি? আর কল করে ডিস্টার্ব করেন কেন? আমারই তো সব। আপনারই তো সব মানে? কি বোঝাতে যাচ্ছেন? হ্যাঁ, কিছু না, কালকে কলেজ আসবে বলে দিলাম। ফোন করে ডিস্টার্ব করবেন না, আমি এখন ঘুমাবো। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুম। পরদিন সকালে গেলাম কলেজে। ওরা সবাই টুকটাক কাজ করতেছে, আর আমি এক জায়গায় বসে আছি। একটু পর কলেজে গেটের দিকে তাকিয়ে দেখি সামিয়া আপু আসতেছে। পরনে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, সব মিলে নীল পরীর মতো লাগছে। দেখেই ক্রাশ খেলাম। কিন্তু এসব বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি একজনকে ভালোবেসেছিলাম, আর আজীবন তাকেই ভালোবেসে যাব। তারপর সামিয়া আপু এসে তার বান্ধবীদের সাথে যোগ দিল। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল অনুষ্ঠান। নয়ন আমার পাশে বসে আছে, প্রায় আমার সামনে অন্য এক জায়গায় সামিয়া আপু বসে আছে। সামিয়া আপু বারবার আমার দিকে তাকাচ্ছে, আমি তাকাতেই চোখ নামিয়ে নিচ্ছে। আমার কেন জানি অস্বস্তি বোধ হচ্ছে, তাই আমি উঠে চলে এলাম। কলেজের পেছনে একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিলাম। সিগারেট টানতে টানতেই কে যেন আমার পেছনে এসে দাঁড়ালো। আমি পেছনে তাকিয়ে দেখি সামিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি পিছন দিকে ঘুরতেই সে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। কি হলো, সিগারেটটা ফেলে দিলেন কেন? এমনি, আজ থেকে আর সিগারেট খাবে না। আমি খাবো? আপনার কি? আর আপনি আমার পিছনে পড়ে আছেন কেন? তোমার পেছনে লেগেই থাকবো, আর আজ থেকে সিগারেট খাওয়া কমাই দিবে। কিছু বলার থাকলে বলেন, না হলে আমি গেলাম। বলার জন্যই তো এখানে এলাম, আর তোকে কলেজে আসতে বললাম। বলেন, কি বলবেন? তারপর সামিয়া পিছন থেকে একটা গোলাপ ফুল বের করে আমার সামনে হাঁটু গেড়ে বলল, প্রথম যেদিন তোমার সাথে পরিচয় হয় সেদিন থেকে তোমাকে ভালো লাগতো। তোমার বিষয়ে সব জানার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রাত কেটেছে নির্ঘুম। তুমি কি দিবে তোমার বুকে মাথা রাখার সুযোগ? তুমি কি দেবে তোমার বাচ্চার আম্মু হওয়ার সুযোগ? পরিশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। এক নিঃশ্বাসে কথাগুলো বলল সামিয়া আপু। আমি তার দিকে তাকিয়ে দেখি গভীর ভালোবাসার চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই সামিয়া আপুকে দাঁড় করালাম। এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ? না, আপনি দেখতে অনেক সুন্দর, আমার থেকে ভালো ছেলে পাবেন। আর আমি তো একটা বকাটে ছেলে। আমি ভালো ছেলে চাই না, আমি তোমাকেই চাই। আমি কিছু বলতে যাব, তার আগে সামিয়া আপু এমন একটা কাজ করলো যা আমি কল্পনাতেও ভাবিনি। সামিয়া আপু 4 ঠোঁট এক করে দিল। আমি তাকে ছাড়িয়ে ঠাস করে দিলাম 2টা বসিয়ে। তারপর আমি সেখান থেকে চলে আসতে যাব, অমনি কয়েকটা ছেলে এসে হাজির, যাদেরকে আমি প্রথম দিন কলেজে মেরেছিলাম। আজ আরও কয়েকটা ছেলে নিয়ে এসেছে, তাদের হাতে ছুরি লাঠিও রয়েছে। এসব দেখে সামিয়া আপু ভয় পেয়েছে, কিন্তু ওগুলো আমার কাছে তো কিছুই না। সেখান থেকে একটা ছেলে আমাকে বলল, কিরে, সেদিন তো আমরা অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি, আজ থেকে তোর কত দম। শোন, এখন আমি মারামারি করার মুডে নেই, প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাদের
আমাকে দেখে ভয় পেয়ে গেলি নাকি? তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাঁচা আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলি? না, আমি কিছুই বলিনি, আর তাই আজকে সব কিছুর প্রতিশোধ নিতে এসেছি। তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস? আজ তোকে খালাস করে তারপর আমরা এখন থেকে যাব। আচ্ছা তাহলে আয়, দেখি কেমন পারিস। তারপর ওদের সাথে আমি মারামারি শুরু করে দিলাম। আমি সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছি। আমি সামনে থেকে একটা ছেলেকে মারছি, হঠাৎ করে একজন পিছন থেকে এসে আমার পিঠে চাকু ঢুকিয়ে দিল। পিছন থেকে ছুরি মারলি? সাহস থাকলে সামনে থেকে মার দেখি। তারপর পিঠ থেকে ছুরি বের করে কয়েকটার উপরে দিলাম চালিয়ে। ভয়ে সবাই দৌড়ে চলে গেল। আমার পিঠ থেকে অনেক রক্ত বেরোতে লাগলো। অনেক রক্ত বের হওয়ার কারণে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম, নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার পাশে তাকিয়ে দিকে সামিয়া আমার বেডে হেলান দিয়ে বসে আছে। মেয়েটার গালটা লাল হয়ে আছে। তখন চোটটা মনে হয় খুব জোরেই লেগেছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছে। আমি তার দিকে তাকিয়ে আছি। সামি আমার দিকে লক্ষ্য করে দেখে যে আমি তার দিকে তাকিয়ে আছি। তারপর সে বলল, আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি। এসব গুন্ডামি ছেড়ে দিচ্ছ না কেন? আর যদি তোমার কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? ধন্যবাদ আমাকে আনার জন্য। আপনাকে কি কান্না করতে বলেছে? প্লিজ কান্না করবেন না। তারপর সামিয়া কান্না থামিয়ে দিল। আমি সামিয়াকে বললাম, ডক্টর কি বলেছে? আর এখন বাসায় যেতে পারবো কি না? আজকে যেতে পারবে না, কালকে সকালে যেতে বলেছে। আমার বাসায় কি কেউ বলেছে? না, তোমার বাসায় যায়নি, তাহলে তারা চিন্তা করবে। ঠিক আছে, আমার ফোনটা কোথায়? তারপর সামি আমাকে ফোনটা দিল। তাকে দেখি 20টার মতো মিস কল। আপুর ফোন থেকে 30টার বেশি। তারপর আমি আম্মুকে কল করলাম। আম্মু কল ধরে বলল, কি রে, সকাল থেকে কোথায়? একবার বাসাও আসলি না? আম্মু আমি একটা বন্ধুর বাড়িতে এসেছি, আজ বাসায় যেতে পারবো না, কালকে বাসায় যাব। জানিস আমি কত টেনশনে ছিলাম, কত কল দিয়েছি, একবার রিসিভ করলি না যে। ফোনটা সাইলেন্ট ছিল তো বুঝতে পারিনি। চিন্তা করো না, আমি কালকে সকালেই চলে যাব। ঠিক আছে, সাবধানে থাকিস। তারপর আমি ফোনটা কেটে দিয়ে আমার বোন জান্নাতকে কল করলাম। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে বলল, কি রে কুত্তা, কই তুই? সকাল থেকে ফোন দিচ্ছি, ধরছিস না কেন? তোর কিছু হয়নি তো? আরে কান্না করছিস কেন? আমার কিছুই হয়নি। ফোন ধরছিলি না কেন? জানিস আমি কত চিন্তা ছিলাম। ফোন সাইলেন্ট ছিল তো তাই বুঝতে পারিনি। আর শোন, আমি আজ বাসায় আসবো না। কেন? একটা বন্ধুর বাড়িতে এসেছি, কালকে বাসায় যাব। আর আম্মুর খেয়াল রাখিস। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দিতেই স্বামী আমাকে বলল, ওদের মিথ্যা কথা বললি কেন? সত্যি বললে কান্না করতে করতে আম্মু অসুস্থ হয়ে যেত। কালকে বাসায় গিয়ে বলবো। আর আপনি চলে যান, আপনার জন্য চিন্তা করবে বাসায়। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব, হ্যাঁ বাসায় যাও, আঙ্কেল বাসায় অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে বাসায় যাব? আরে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে নার্সটা তো আছেই। আর আমি নয়নকে ডেকে নেব। সো আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে। এরপর সামিয়া বাসায় চলে গেল। এদিকে আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে বাসায় চলে আসলাম। ছুরিটা ছোট ছিল, তাই আঘাত বেশি একটা গভীর হয়নি। একদিনই সুস্থ হয়ে গেছি বলতে গেলে। বাসায় এসে বললাম না, বললে হয়তো অত্যাচার শুরু হয়ে যেত। বাসায় এসে নাস্তা করে রুমে গিয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। এদিকে সামিয়াপুর ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে আসে। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখে আমি বেডে নেই। সামিয়াপু তো অনেক চিন্তিত হয়ে যায়। এরপর সামিয়াপু কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলে, নার্স, রকি কোথায়? কালকের পেশেন্টটা? হুম। উনি তো সকাল সকাল চলে গেছে। আপনার কি, হ্যাঁ আপনাদের কমন সেন্স নাই? এভাবে একটা রুগীকে হুট করে একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো আর জোর করে রোগীকে আটে রাখতে পারবো না। তাই বলে ক্ষিপ্ত হয়ে সামিয়াপু হাসপাতাল থেকে বেরিয়ে যায়। সামিয়াপু আমার বাসার ঠিকানা জানে না, তাই বাসায় আসতে পারছে না। সে এখন কী করবে বুঝতে পারছে না। সামিয়াপু বাসায় এসে আমাকে একটা কল দিল। এদিকে আমি রুমে বসে রেস্ট নিচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকে দিকে সামিয়াপু কল করেছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে বলল, হ্যালো রকি, এটা কি হলো বলো তো? কোনটা কি হলো? তুই কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে গেলি কেন? এখন আমি সুস্থ আছি, তো হাসপাতাল থেকে কি করব? হাসপাতালে থেকে কি করবি মানে?
ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে। তুমি হুট করে এভাবে হাসপাতাল থেকে চলে যাবে আমার জন্য? একটু অপেক্ষা করতে পারলে না? আপনার জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? আমি কারোর জন্য অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা, তাই অপেক্ষা করব না। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। তাহলে আপনি আপনার সমস্যা নিয়ে বসে থাকেন, আমার কি? তুই আমার সাথে এভাবে হেয়ালি করে কথা বলছিস কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারিস নাকি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুই না একটা রসহীন মানুষ। হ্যাঁ, আমি রসহীন মানুষ, তাতে আপনার কি? উফ, তোর খোঁজখবর নেওয়ার জন্য ফোন করলাম আর তোর সাথে ঝগড়া করছি। ধুর, এসব ভালো লাগে না। আমার খোঁজ খবর কে নিতে বলেছে? আমি তোকে ভালোবাসি, আমি তোর খোঁজখবর নিব না তো কে নিবে? কালকে তো বললাম এটা সম্ভব না, আর আমি আপনাকে ভালোবাসি না। এখন থেকে ভালোবাসবি? আর কেন সম্ভব না? আজকে বিকাল 4টার সময় পার্কে দেখা করতে পারবেন? পারবো, যেখানে বলবে সেখানে দেখা করতে পারবো। তারপরে আমি ফোন কেটে দিলাম আর ভাবতে লাগলাম যে করেই হোক সামি আপুকে বোঝাতে হবে। তারপর দিলাম এক ঘুম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 4টার দিকে পার্কে গেলাম। গিয়ে দেখি সামি আপু আমার আগে থেকে এসে বসে আছে। তাকে গিয়ে বললাম, আপনাকে ডাকার কারণ হচ্ছে কিছু জরুরি কথা বলতে চাই। বল, কি বলবি? আপনি যেটা ভাবছেন আমাকে ভালোবাসেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে কি এটাই বলার জন্য ডেকেছিলে? হ্যাঁ, আমি একটা বকাটে ছেলে, তাছাড়া আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। আমি শুধু তোকে চাই, আর কাউকে লাগবে না। আপনি কেন বুঝতেছেন না? এটা সম্ভব না। তাছাড়া আপনি আমার সিনিয়র। তুমি চাইলেই সম্ভব, আর আমি সিনিয়র, এটাই কি একমাত্র কারণ? না, আরও কারণ আছে। কি? আমার অতীত। আমি একজনকে ভালোবাসতাম, ওর নাম ছিল ফারজানা। আমি তখন ছিলাম ভদ্র টাইপের, সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখতাম না। আমাদের রিলেশন প্রায় ছিল 4 বছরের। তারপর আমি আমার পরিবারকে জানাই। সবাই রাজি থাকলেও আম্মু রাজি ছিল না। অনেক কষ্ট করে আম্মুকেও রাজি করিয়েছিলাম। তারপর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের সবাই আমাকে আনতে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ বিয়ে হয়নি এখনও। আনতে যাব কেমন দেখায় না। তারপর তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আসার সময় তাদের কারটা একটা বড় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং ওখানে তাদের পরিবারের সবাই মারা যায়। আজও আমার গিল্টি ফিল হয়, কেন আমি তাদের আনতে গেলাম না, কেন আমি ওই সময় গাড়িতে ছিলাম না। এখনও প্রতি রাতে ওর কথা আমার মনে হয়। আমি ওর স্মৃতিগুলো নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আমি ওর জায়গায় কাউকে দিতে পারবো না। এসব বলতে বলতে কখন যে চোখটা ভিজে গেছে বুঝতে পারিনি। তারপর আমি সামি আপুর দিকে তাকিয়ে দেখি সে মন খারাপ করে আছে। তারপর সামি আপু আমাকে বলল, আমি জানি তুমি ওর জায়গাটা আমাকে কখনো দিবে না। তুমি শুধু ওর পাশে একটু জায়গা দিও, তাহলেই হবে। আপনি কেন বুঝতে পারতেছেন না? আমি তোমাকে ভালোবাসি। তোমার সুখ দুঃখ আমি ভাগ করে নিতে চাই। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমিও আমাকে ভালোবাসো। সত্যি কি আমার চোখে ভালোবাসা দেখেছে? আমি সামি আপুকে ভালোবাসি? না না, এটা হতে পারে না। আপনি কেন বুঝতে পারতেছেন না এটা হবার নয়? আমি একটা খারাপ বকাটে ছেলে। আমি চললাম। এই বলে আমি চলে আসতে যাব, অমনি সামি আপু পিছন থেকে আমার হাতটা ধরে আমি তার দিকে ঘুরতেই সামি আপু আমাকে জড়িয়ে ধরে। আমি তাকে ছাড়িয়ে নিয়ে আবারও ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম। সামিয়া কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। তারপর আমি সেখান থেকে বাসায় চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম, ওভাবে চর মারাটা ঠিক হয়নি। কেন জানি না আমার কেমন যেন অস্থির বোধ হচ্ছে। সামিয়াপুর কথাগুলো বারবার কানে বাজছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনো এক কারণে প্রকাশ করতে পারছি না। কেমন জানি বুকের ভিতর কষ্ট হচ্ছে। না, আমি আর ভাবতে পারছি না। এমন সময় হঠাৎ করে ফোনটা বেজে উঠল। তাকে দেখে আননোন নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে বলল, আমি সামিয়ার আব্বু বলছি। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। আমি অস্থির হয়ে গেলাম। কেন আঙ্কেল, কি হয়েছে? ও হাতে শিরা কেটে ফেলেছে, প্লিজ বাবা তুমি আমার মেয়েকে বাঁচাও, ও তোমাকে ভীষণ ভালোবাসে। সামি আপু ঠিক আছে তো? আর ও এখন কোথায়? হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ডক্টর, এখন রুমে বসে আছে আর বলছে রকিকে এনে দাও। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এসো বাবা, কারো কথা শুনছে না। তারপর আমি কলটা কেটে দিয়ে সামি আপুদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার বুকে কেমন যেন চিনচিন ব্যথা করছে। তাদের বাসায় কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই আঙ্কেল দরজা খুলে দিলেন। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। তুমি এসো, সামিয়া শুধু বলছে রকিকে এনে দাও, ঘরে সব ভেঙে ফেলেছে। আঙ্কেল, এটা তো সম্ভব না।
কারণ আপনি আমার আসল পরিচয় জানলে কখনো রাজি হবেন না। আমি জানি তুমি সেই রকি বখাটে, এটাই তো। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? আমি আগে থেকে তোমাকে চিনি, আর এটাও জানি যে তুমি কোনো খারাপ কাজ করো না। আমি তোমার বিষয়ে সব জানি আগে থেকে। তারপরও আপনি আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ে যেখানে সুখী থাকবে আমরা সেখানেই রাজি। আমার আম্মুর সাথে কথা বলেন, আম্মু রাজি থাকলে আমিও রাজি। ঠিক আছে, তুমি সামিয়ার কাছে যাও, খুব রেগে আছে। সামি আপু কোথায়? উপরে গিয়ে সোজা ডানের রুমটাই ওর, যাও রুমে আছে। তারপর আমি সামি আপু রুমের সামনে চলে এলাম। দরজাটা খোলাই আছে, রুমটা অন্ধকার হয়ে আছে, সব জানালাগুলো বন্ধ। আমি সামি আপুর রুমে ঢুকলাম। সামি আপু আমার দিকে তাকিয়ে আছে করুণভাবে। আমি সামি আপুর চোখের দিকে তাকিয়ে দেখি চোখ থেকে পানি নিঃশব্দে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমার বুকে কেমন যেন কষ্ট লাগলো। এতটা কষ্ট কেন পাচ্ছি? তাহলে কি সামি আপু আমাকে সত্যি সত্যি ভালোবাসে? আবেগ হলে এতটা কষ্ট তো পেতো না। তারপর আমি সামি আপুর সামনে বসলাম। হাত দিয়ে চোখের পানি মুছে দিতে গেলে সামি আপু আমার হাত সরিয়ে দিল। আবারও মুছে দিতে গেলাম, আবারও সরিয়ে দিল। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। হঠাৎ তার গালের দিকে তাকালাম, এখনও গালটা ফুলে আছে। আমি কেন জানি না সামি আপুর কষ্টটা দেখতে পারছি না। ওর কষ্ট কেন জানি না আমাকেও কষ্ট দিতে লাগলো। আমার মন অনুভূতি কেমন যেন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমি সামি আপুর গালে হাত দিতেই সামি আপু কেঁপে উঠল। হয়তো গালটা এখনও অনেক ব্যথা করছে। তারপর আমি গালটা দেখেই সামি আপুকে বললাম, ব্যথা করছে এখনও? না, আমি তো মানুষ না, আমার কি ব্যথা আছে? সরি, আমি তখন বুঝতে পারিনি। রকি, এখান থেকে চলে যা বলছি। চুপ, আগে আমাকে দেখতে দাও। না, তোর সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? তাই বুঝি? আমি তো করবই। কেন? আমি কে? তুমি আমার হবু বউ। আমি কারো বউ না। কিভাবে মরছি তা দেখতে এসেছিস না? আঙ্কেল আমাকে সব বলেছে। আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কখন যে তোমার ছোট ছোট পাগলামিগুলো ভালোবেসে ফেলেছি জানতেই পারিনি। কোনো এক অজানা কারণে আমি প্রকাশ করতে পারছি না। সামি আপু কোনো কথা না বলেই উঠে চলে যেতে লাগলো। আমি সামি আপুর হাতটা ধরে হালকা টান দিলাম। আরে এটা কি হলো? আমি এত দূর তো ভাবিনি কখনো। সামি আপু তাল সামলাতে না পেরে আমার কোলে এসে বসে পড়েছে। কি নিয়তি রে বাবা, একেবারে কোলে নিয়ে বসিয়ে দিয়েছে। তবে আমি কেন জানি না মনে মনে খুব খুশি হলাম। সামি আপুর চুলের ঘ্রাণ নেশার মতো লাগছিল। চুলগুলো মুখে একদম লেপ্টে আছে। এত কাছে সামি আপুকে প্রথমবার দেখছি। সামি আপুর নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। সামি আপুর গায়ের উষ্ণতায় ভরা। আমি সামি আপুর কানের পাশ দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। সামি আপু কিছু বলছে না, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সামি আপুর ফর্সা ফোলা গাল আমার চোখের সামনে। তারপর ফোলা গালে একটা আলতো করে চুমু এঁকে দিলাম। তারপর সামি আপুকে ছেড়ে দিলাম। ছেড়ে দিতে না দিতেই সামি আপু ওর ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিল। নিতান্তই বোকা বালকের মতো আমি যেন সামি আপুর মোহে আবদ্ধ হতে চলেছি। আমি নিজেকে আটকানোর তো চেষ্টা করছি, তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ হতে চলেছে। আমি সামি আপুকে হঠাৎ করে টান দিয়ে সরিয়ে দিলাম। সামি আপু কেমন যেন ঘেমে উঠেছে, আমিও তেমনি। তবে ওর গলার ঘামটুকু কেমন যেন মুক্তোর দানার মতো চিকচিক করছে। এতটুকু জিনিসও কেমন যৌবনের ওই জোয়ারটাকে ফুলিয়ে তুলেছে দেখো। আমি জানি সামি আপু এখন কন্ট্রোলে নেই। সামি আপু আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আমার কাছে আসতেই আমি সামি আপুকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। সামি আপুর হৃদস্পন্দন আমার বুকে যেন প্রতিধ্বনি হতে লাগলো। সামি আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে জড়িয়ে ধরেই আমার চোখের দিকে তাকালো। ওর চোখে যেন সমুদ্রের বালুর মতো পানিগুলো চিকচিক করছে। আমি তাকে বললাম, সামি আপু, আমি তোমার যোগ্য না, তুমি এসব থেকে বের হও প্লিজ। সামি আপু আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি চোখের পানি মুছে দিয়ে আবারও বুকে টেনে নিলাম। পাগলি একটা, একটু কিছু বললে কান্না করে দেয়। সামি আপুকে বুকে জড়িয়ে ধরে আছি। এমন সময় কে যেন রুমের মধ্যে প্রবেশ করলো। তাকে দেখে আমার বোন জান্নাত। অমনি সামি আপুকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম আর বললাম, জান্নাত, তুই এখানে কি করছিস? আর কি করে এলি? আঙ্কেল আমাদের আনতে গিয়েছিল, আম্মু এসেছে। কখন আসলি? তোদের আবার কে আনলো? এখনই আসলাম। হাত তোমাদের নিচে যেতে বললো, নিচে গেলেই বুঝতে পারবি আমাদের কেন আনলো। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। তারপর জান্নাত চলে গেল। সামি আপুর দিকে তাকিয়ে দেখি এখনো লজ্জায় মাথা নিচু করে আছে। আমি সামি আপুকে বললাম, আপু চলেন, নিচে ডাকছে। কি বললি? আবার বল। আমি আবার কি বললাম? তুই আপু কাকে বললি? আমি তোর কোন জন্মের আপু লাগি? আপনি আমার থেকে সিনিয়র, তাই আপু বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি। আপনি আমার বড়, এটা আমি বলতে পারবো না। এখনই বল,
না হলে থাপড়ায় তোর দাঁত ফেলে দিব। ঠিক আছে আপু। কি বললি? আপু বলে অভ্যাস হয়ে গেছে, তাই একটু সময় লাগবে। কোনো সময় নেই, এখনই বল সামিয়া। ঠিক আছে সামিয়া। গুড, এখন মুখস্থ কর। তারপর আমি আর আপু সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। দেখলাম সোফায় আমার আম্মু, জান্নাত আর আঙ্কেল বসে আছে। আমরা তাদের সামনে গেলাম। তখন আম্মু আমাকে বলল, উনি যা বলছে তা কি সত্যি? কি বলেছে? তো দুজন দুজনকে নাকি ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমাকে বললি না? আমাকে বললে কি না করতাম? আমি কিছু বলছি না। তারপর আঙ্কেল বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমার আর সামিয়ার বিয়ে ঠিক করেছি আমরা, কাল তোমাদের বিয়ে। কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করছি, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। একথা বলার সাথে সাথে সামি আপু সাইডে রেখে ফুলদানিটা দেয়ালে ছুঁড়ে মারলো আর বলল, আমি বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকে বিয়ে হবে। আর না হলে না, আমি কিছু একটা করে ফেলবো। আর তা না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়ী থাকবে তোমরা। কথাটা বলেই সামি আপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। তখন আম্মু বলল, কালকে এই বিয়ের ব্যবস্থা হোক, তুই কি বলিস? ঠিক আছে, তোমরা যা করার করো। তুমি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে? তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি উপরে চলে আসলাম। সামি আপু বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামি আপুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সামি আপু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না। আমি সামি আপুর কানে একটা আলতো করে কামড় দিলাম। সামি আপু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমাকে। আমি সামি আপুকে টান দিয়ে নিজের কাছে আবারও নিয়ে আসলাম। এত রাগ কোত্থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন? আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোকে, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না বিয়ে করতে, করব না আমি বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বেড়াদার পাবো কেমন করে? হইছে, আর ঢং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি? আর নিজে যে কথায় কথায় রাগ করে, তার বেলা কিছু না। কি? আমি রাগ করি? তা নয় তো কি। মেরে দাঁত ভেঙে দিব। আগে দোষটা করে নিই, তারপর মায়ের খাবো। মানে? দাঁড়াও, বোঝাই দিচ্ছি। তারপর সামি আপু ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। কয়েক মিনিট পর ছেড়ে দিলাম। তারপর সামি আপুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আজ আমি খুব খুশি। সন্ধ্যায় সামি আপুকে বাসায় রেখে আসলাম। পরদিন দুপুরে বন্ধুরা মিলে আমাকে সাজালো। সন্ধ্যার আগে আমরা সামিয়াদের বাসায় গেলাম। সব নিয়মকানুন মেনে আমার আর সামিয়ার বিয়ে হয়ে গেল। আসার সময় সামি অনেক কেঁদেছে। এখন আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে, মন খারাপ করে। আসলে নিজেদের মানে আপনজনদের বাবা মাকে ছেড়ে যেতে কার না মন খারাপ হবে না, কার কান্না পাবে না। তারপর বাসায় এসে সামিয়াকে আমার রুমে নিয়ে যাওয়া হলো। আর আমি গেলাম ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত প্রায় 11:30 অবধি আমরা আড্ডা দিলাম। সামি আমাকে 10টার আগে রুমে যেতে বলেছে, কিন্তু শালার আমাকে যেতেই দিচ্ছে না। সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিলাম। তখন আম্মু এলো ছাদে। কি রে, এখনো এখানে আছিস? বৌমাকে ঘরে একা আছে, যা তাড়াতাড়ি। আমরা ওকে কতক্ষণ ধরে যেতে বলছি, ও যাচ্ছেই না। শালার আমাকে যেতেই দিচ্ছিল না, আর বলছে কখন থেকে যেতে বলছি। আমি নয়নকে বললাম আমারও দিন আসবে বলে দিলাম। যখন আসবে তখন দেখা যাবে, এখন যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। তোকে 10টার আগে যেতে বলছি। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস? যা। যাচ্ছি। তারপর আমার বন্ধুরা মিলে দরজার কাছে এসে আমাকে ছেড়ে দিল। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না। বুকে 1 কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। দেখি সামিয়া লম্বা ঘোমটা দিয়ে খাটের উপর বসে আছে। আমি রুমের দরজা লাগিয়ে সামিয়ার কাছে যেতেই সামি আমার শার্টের কলার ধরলো। কি হলো? কলার ধরলে কেন? তোকে কয়টার আগে রুমে আসতে বলেছিলাম? 10টার আগে। তো এখন কয়টা বাজে? হবে 10টা, 10:30 হয়তো। কি? এখন 10টা বাজে? এখন 12টা বাজে। আমি কি করব? ওরা আসতে দিচ্ছিল না। হয়েছে, থাক, এখন ছাদে নিয়ে চল। এখন রাতে সাদে গিয়ে কি করবে? চাঁদ দেখবো, চল নিয়ে চল। ঠিক আছে চলো। আমি এভাবে যাব না। তো কিভাবে নিয়ে যেতে হবে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। কি? এখন আমাকে 60 কেজি ওজনের বস্তাকে কোলে করে সাদে নিয়ে যেতে হবে? কি? আমি 60 কেজি ওজনের বস্তা? এই না না, আমি তো মজা করে বললাম। তারপর আমি সামিয়াকে কোলে করে ছাদে নিয়ে আসলাম। দুজনে দোলনায় বসলাম। সামি আমার কোলে মাথা রেখে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে? তোমার ওই বুকে আমাকে একটু জায়গা দিবে? তোমার বুকে মাথা রেখে তোমার ধুকধুকানি শুনতাম। এই বুকটা শুধু তোমার, তুমি যা ইচ্ছা করতে পারো।
বলতে দেরি সাথে সাথে স্বামী আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। মনে হচ্ছে কতদিন ধরে না জানি বেকুল হয়ে রয়েছে আমার বুকে মাথা রাখার জন্য। স্বামী আমার কোলে মাথা রেখে আছে আর আমি তার দিকে তাকিয়ে আছি। কি দেখছো? চাঁদ। চাঁদ তো উপরে, তুমি আমার দিকে কি দেখছো? তুমিই তো আমার চাঁদ। আকাশের চাঁদটাতে মিলিয়ে যাবে, কিন্তু আমার এই চাঁদটা তো সবসময় আমার কাছে থাকবে। থাক, আর পাম দিতে হবে না। আমার একটা কথা রাখবে? কি বলো? শেষ নিঃশ্বাস অবধি তোমার কথা রাখতে চেষ্টা করব। আজ থেকে তুমি ভালোভাবে চলাফেরা করবে, উগ্রভাবে চলাফেরা করবে না। আমার বইয়ের এইটুকু কথা রাখতে পারবো না? আজ থেকে সব ছেড়ে দিলাম। সত্যি? হুম। এই নাও। উম্মা। আমার খুব ঘুম পাচ্ছে, রুমে চলো। আর একটু থাকি না, এখানে থাকতে ভালো লাগছে। তারপর আমরা আর কিছু সময় থেকে সামিয়াকে আবার কোলে করে রুমে নিয়ে আসলাম। সামিয়াকে শুয়ে দিতেই সামিয়া আমাকে টেনে আমাকে তার ওপরে ফেলে দিল। সামিয়ার নিঃশ্বাস আমার মুখে পড়ছে, ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সামিয়ার কিছু না বলেই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট ডুবিয়ে দিল। আমিও তাকে রেসপন্স দিতে লাগলাম। প্রায় 5 মিনিট পর স্বামী আমাকে ছেড়ে দিল। স্বামীও হাঁপাচ্ছে আর আমিও। তখন স্বামী আমার বুকে মাথা রেখে বলল, আমার না একটা লাগবে। কি? তোমার মতো একটা কিউট বেবি। তার জন্য কি করতে হবে শুনি? কেন, তুমি জানো না? আমি তো তোমার থেকে ছোট, তুমি শিখিয়ে দাও। আসো, আমি শিখিয়ে দেই। এই বলে স্বামী 4 ঠোঁট এক করে দিল আর আমিও তাকে রেসপন্স দিতে লাগলাম। আমরা হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা গন্তব্যে। সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী আমার পাশে নেই। দেখলাম ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। একটু পর স্বামী ওয়াশরুম থেকে বের হতেই আমি আবারও চোখ বন্ধ করে ফেললাম। স্বামীর ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। ভেজা চুলে ঘ্রাণে ঘরটা মুখরিত হয়ে আছে। ইচ্ছে করছে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। স্বামীর ড্রেসিং টেবিলের সামনে সাজতেছে, কিন্তু সাজাতে মন দিতে পারছে না। বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। তারপর স্বামী উঠে আমার সামনে এলো। আমি এখনও চোখ বন্ধ করে আছি। স্বামী তার ভেজা চুল দিয়ে আমার কানে সুরসুরি দিতে লাগলো। ও জানে না যে আমার সুরসুরি নেই। আমি উঠছি না দেখে স্বামী আমার ঠোঁটের সাথে একটা ঠোঁট ডুবিয়ে দিল। আমিও তার রেসপন্স দিতে লাগলাম। আমি রেসপন্স দিছি দেখে স্বামী তার ঠোঁট সারিয়ে নিল। তারপর লজ্জা পেয়ে আমাকে বলল, তুমি তাহলে জেগে জেগে মজা নেওয়া হচ্ছে? উঠে দেখি তুমি নেই, তখন কি আর করার, একটু দুষ্টুমি করছিলাম। অনেক দুষ্টুমি হয়েছে, এবার উঠো। আগে একটা দাও, তারপর। সারা রাত দুষ্টুমি করেও হয়নি, এখন আমি দিতে পারবো না। না, আগে দাও তারপর। তুই যাবি নাকি? আমি আর কথা না বাড়িয়ে দিলাম ওয়াশরুমে এক দৌড়। সামিয়া যখন রেগে যায় তখন তুই তোকারি করে কথা বলে, আর আমি ওর এই রূপকে ভীষণ ভয় পাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়েই বের হলাম, দেখি সামিয়া রুমে নেই। তারপর স্বামী এসে আমাকে ডেকে নিয়ে গেল নাস্তা করার জন্য। সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা করে রুমে এসে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। অনেক দিন হলো তো কলেজে যাই না। কলেজের জন্য বের হয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে রেডি দেখে আম্মু বলল, কিরে কোথায় যাচ্ছিস? অনেক দিন হলো কলেজে যাইনি, তাই কলেজে যাব। বিয়ে তো একদিন হলোই, এখন কলেজ যাবি? তো কি হয়েছে? ঠিক আছে যা, তাড়াতাড়ি চলে আসিস। আম্মুর সাথে সামিয়াও আছে। তখন আম্মুর পাশ থেকে সামিয়া বলে উঠল, আম্মু, আমিও ওর সাথে কলেজ যাই, অনেক দিন হলো কলেজে যাই না। ঠিক আছে যাও, বাসায় বসে কি করবে, আর সাবধানে যেও। তারপর সামিয়াও রেডি হতে গেল। একটু পর বেরিয়ে আসলো। সামিয়াকে দেখে আমি আবার ক্রাশ খেলাম। পরনে নীল শাড়ি, নীল চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, যাকে বলে নীলপরীর থেকে কম না। আমি সামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কখন যে সামি আমার সামনে চলে এসেছে বুঝতেই পারিনি। সামিয়ার কথাই আমার ধ্যান ভাঙে। কি দেখছো এমন করে? পরি দেখি, আমার নীল পরি। থাক, আর পাম দিতে হবে না, এবার চলো, কলেজের সময় হয়ে আসছে। তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সায় সামিয়া আমার হাত ধরে বসে আছে। তারপর আমরা কলেজে চলে এলাম। তখন সামিয়া বলল, সোজা ক্লাসে যাবি, কোনো মেয়ের দিকে দেখবি না। ঠিক আছে, আমি ক্লাসে যাই। যাও, আর শোনো, ক্লাস শেষ হলে এখানে অপেক্ষা করবি। ঠিক আছে। তারপর সামিয়া তার ক্লাসের দিকে রওনা হলো। আমিও চলে এলাম ক্লাসে। ক্লাসে এসে দেখলাম নয়ন নেই, তাই আমি নয়নকে ফোন দিলাম। কিরে নয়ন, কলেজে আসবি না? না রে দোস্ত, আজ যাব না। কেন, কি হয়েছে? আজকে আম্মুকে নিয়ে নানু বাড়ি আসছি, তাই কলেজ যেতে পারবো না। ঠিক আছে। তারপর আমি ফোন কেটে দিলাম। এরপর স্যার এলো ক্লাসে। এক এক করে 2টা ক্লাস করলাম। ক্লাসে বিরক্তি লাগছিল, তাই ক্লাস থেকে বের হলাম। ক্লাস থেকে বের হয়ে দেখলাম সামিয়া নিলয় ভাইয়ের সাথে কথা বলছে। কি কথা বলছে তা শোনার জন্য একটু কাছে গেলাম। তখন শুনলাম, প্লিজ সামিয়া, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি।
তো আমি তো তোকে ভালোবাসি না, আমি রকিকে ভালোবাসি। তুমি ওকে ছেড়ে দাও, ও তোমার যোগ্য না, আমি তোমার জন্য পারফেক্ট। তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কি আমার জন্য পারফেক্ট? ও তো তোমার থেকে ছোট। তো কি হয়েছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুই আর এই বিষয়ে কোনো কথা বলবি না আমার সাথে। এই বলে সামিয়া চলে আসছিল। তখন নিলয় ভাই সামিয়ার হাত ধরে ফেলে। তা দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি তাদের সামনে গিয়ে বললাম, নিলয় ভাই, ওর হাতটা ছাড়েন। এই তো আইসে তোমার পিচ্ছি বর। আমি পিচ্ছি হতে পারি, কিন্তু আপনার মতো লম্পট না যে অন্যের বইয়ের হাত ধরবো। হাতটা ছাড়েন। ছাড়বো না। কি করবি? না ছাড়লে কিন্তু খারাপ হয়ে যাবে। কি করবি তুই? আমি এর কোনো কথা না বলে দিলাম মেন জায়গায় লাথি। মনে হয় না কোনোদিন বাবা হতে পারবে। ওর ভবিষ্যতে পুরো অন্ধকার। তারপরে আমি সামিয়াকে নিয়ে চলে আসলাম। তাকে দেখি ক্যাম্পাসে সবাই হাততালি দিচ্ছে, আর সামিয়া তো আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তারপরে আমি সামিয়াকে নিয়ে কলেজ থেকে বাড়ি না গিয়ে ঘুরতে বেরোলাম। অনেক ঘোরাঘুরি করে আমরা লেকের পাড়ে আসলাম। লেকের পাড়ে দুজনে বসে আছি, আর সামিয়া আমার কাঁধে মাথা রেখে। এমন সময় সামিয়া বলল, যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, আমি আইসক্রিম খাবো। এখানে আশেপাশে তো কোনো দোকান নেই। আমি কিছু জানি না, আমি আইসক্রিম খাবো মানে খাবো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। তারপরে আমি আইসক্রিম আনতে গেলাম। একটু দূরে আইসক্রিমের দোকান ছিল, তাই বেশি দূরে যেতে হয়নি। আমি আইসক্রিম নিয়ে এসে দেখলাম সামিয়া নেই। চারদিকে তাকালাম, কিন্তু কোথাও পেলাম না। সামিয়া সামিয়া বলে চিৎকার করছি, কিন্তু কেউ কিছু বলছে না। সামিয়া বলে চিৎকার করছি, কোথাও থেকে কোনো আওয়াজও আসছে না। একসময় চিৎকার করতে করতে চোখে পানি চলে আসে। প্রায় পাগলের মতো আচরণ করছি আমি। এমন সময় কে যেন পেছন থেকে কাঁধে হাত রাখলো। তাকে দেখি সামিয়া। অমনি সামিয়াকে জড়িয়ে ধরলাম, আর দেখি সামিয়ার চোখ দিয়ে জল পড়ছে। আমি সামিয়ার চোখের জল মুছে দিয়ে বললাম, কি হলো, কোথায় গিয়েছিলে? কোথাও যাইনি, তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তো তুমি কান্না করতেছো কেন? তুমি আমাকে এতটা ভালোবাসো তা কল্পনাও করতে পারিনি। আমি পাগলিটাকে অনেক অনেক ভালোবাসি। আমিও আমার এই পাগলটাকে অনেক অনেক ভালোবাসি। এভাবে সারা জীবন বুকে আগলে রাখবে তো? আমি আমার এই পাগলিটাকে কোথাও যেতে দেব না। সারা জীবন আমার বুকে আগলে ধরে রাখবো। তারপর সামি আর আমি লেকের পাড়ে আবারও বসলাম। আইসক্রিম আনলাম। সামি আমাকে খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। তারপর আমরা দুজন আরও কিছু সময় লেকের পাড়ে সময় কাটালাম। তারপর আমি আর সামিয়া বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। গিয়ে দেখি সামিয়ার আব্বু আম্মু এসেছে। তাদের সাথে কুশল বিনিময় করে রুমে চলে এলাম। তারপর গোসল করতে ওয়াশরুমে গেলাম। তখন মনে পড়ল আমি তো কাপড় আনিনি। ওয়াশরুমে কারো আসার শব্দ পেলাম। রুমে যে আসছেন, আমার কাপড়গুলো দিয়ে যাও তো। তখন সামিয়া কাপড় নিয়ে আমার ওয়াশরুমের দরজার কাছে এসে বলল, এই নাও। কই, কোথায়, দেখতে পারছি না তো। এই তো, আর একটু খোলো। আমি দরজাটা আরেকটু খুলে সামিয়াকে ভেতরে টেনে নিলাম। তখন সামিয়া আমাকে বলল, কি হলো, আমাকে ভেতরে আনলে কেন? তুমি এখন আমার সাথে গোসল করবা? না, আমি তোমার সাথে গোসল করতে পারবো না। তুমি আমার সাথে গোসল করবা, না হলে তো তোমায় ছাড়ছি না। ঠিক আছে, আমি কাপড় আনিনি, কাপড় নিয়ে আসি। না, তুমি গেলে আর আসবে না জানি। সত্যি আসবো, কাপড়গুলো নিয়ে আসি। আমি আর কোনো কথা না বলে ঝর্ণাটা ছেড়ে দিলাম। দুজনেই ভিজে গেলাম। গোসল করার সময় বউ পাশে থাকলে যা করে, আমিও তাই করলাম। গোসল করে বের হয়ে সামিয়াকে কাপড় দিলাম। একটু পর সামিয়া বেরিয়ে আসলো। সামিয়ার চুল থেকে টুকটুক করে পানি ঝরছে। আমি একটা পাপ্পি দিয়ে দিলাম বাইরে দৌড়। তারপর বাইরে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপর বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। সামিয়ার আব্বু আম্মু চলে গেছে, আর আমাদের কালকে যেতে বলেছে। সামিয়া মন খারাপ করে আছে তার আব্বু আম্মুর জন্য। আমি তখন সামিয়াকে বললাম, মন খারাপ করার কি আছে, আমরা তো কালকে যাচ্ছি। আমি যাই, আম্মুকে সাহায্য করি। যাও। তারপর সামিয়া চলে গেল। আমি রুমে বসে ফোন চালাতে লাগলাম। একটু পর সামিয়া এলো ডিনারের জন্য ডাকতে। আমরা বসলাম। সামিয়া খাবার বেড়ে দিচ্ছে। তখন আম্মু সামিয়াকে বলল, তুমিও খেয়ে নাও মা আমাদের সাথে। না আম্মু, আপনার খেয়ে নিন, আমি পরে খাবো। না, তুমিও আমাদের সাথে বসো, খেয়ে নাও। কি করে খাবো, হাত তো কেটে গেছে। একটু সাবধানে কাজ করবে তো। তো কি হয়েছে রকি, তুই বৌমাকে খাইয়ে দে। তারপর আমি সামিয়াকে খাইয়ে দিতে লাগলাম। সামিয়াকে খাইয়ে দিতেই ও আমাকে চোখ টিপ মারলো। আমিও বুঝে গেলাম ও মিথ্যা বলল আমার হাতে খাওয়ার জন্য। ওর হাত তো কাটেনি। বাহ, ভালো আইডিয়া। মাঝে মাঝে মিথ্যে বলে যদি বউকে খাইয়ে দিই তাহলে মন্দ না।
আমাকে মাঝে মধ্যে মিথ্যা বলতে হবে বইয়ের হাতে খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া সেরে রুমে চলে এলাম। স্বামী আসছে না, এদিকে আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি শুয়ে পড়লাম। একটু পর স্বামী রুমে এলো, এসে দরজা লক করে ডিম লাইট জ্বালিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো আর বলল, এই ওঠো, শুনতে পাচ্ছ? বলো কি বলবে? বলো তো আমাদের ছেলে হবে না মেয়ে? তোমার মতো একটা কিউট পরি হবে। না, তোমার মতো কিউট বেবি হবে। না, তোমার মতো কিউট পরি হবে। বললাম না তোমার মতো কিউট হবে। আচ্ছা, আমরা ঝগড়া করছি কেন? এখন ঘুমোতে দাও তো, কোনো কথা বলো না। স্বামী আর কোনো কথা না বলে রাগ করে উপাস পেরে শুয়ে রইল। আমি স্বামীকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, কিন্তু স্বামী কোনো কথা বলছে না, ও রাগ করে আছে। তাই আমি অন্য পাশে করে শুয়ে পড়লাম রাগ করে। শুনেছি রাগের কোনো ওষুধ নেই যে রাগ ভাঙাবে, তাই আমিও রাগ করে শুয়ে রইলাম। একটু পর স্বামী আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, কিন্তু আমি কোনো কথা বলছি না। তখন স্বামী বলল, সরি, প্লিজ রাগ করে থেকো না। আমি রাগ করিনি। তুমি এখনো রাগ করে আছো? বললাম তো সরি। বললাম তো রাগ করিনি। বললাম তো সরি। তুমি তো জানো তোমার বুকে মাথা না রাখলে আমি ঘুমাতে পারি না। এই পাগলি, কান্না করছো কেন? তারপর আমি স্বামীর চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে নিলাম। স্বামীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে রাগ অভিমান খুনসুটির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের জীবন। একদিন হঠাৎ স্বামী মাথা ঘুরে পড়ে যায়। আমরা তখন খুব চিন্তিত হয়ে যাই। ডক্টর ডেকে নিয়ে আসা হলো। ডক্টর বলল আমি নাকি বাবা হতে চলেছি। তখন যে কি খুশি লাগছিল তা বলে বোঝাতে পারবো না। খুশিতে স্বামীকে একটা পাপ্পি বসিয়ে দিলাম। তখন যে সবাই আছে এটা ভাবিনি। স্বামী লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যায়, সাথে আমিও। এখন আমরা স্বামীকে বাসার কোনো কাজ করতে দেই না, সব আমার বোন আর আম্মুই করে। আস্তে আস্তে বেবি আসারও সময় হয়ে আসছে। একদিন রাতে শুয়ে আছি, তখন স্বামী আমাকে বলল, এই শুনছো, আমাদের না বেবি আসার সময় হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার পেটটা না খুব ব্যথা করতেছে। খুব বেশি করতেছি কি? খুব। দাঁড়া, আমি আম্মুকে বলতেছি। তারপর আমি আম্মুকে ডেকে আনলাম রুমে। আম্মু স্বামীর অবস্থা দেখে আমাকে বলল, তুই এখানে হা করে কি করছিস? তাড়াতাড়ি গাড়ি ডেকে নিয়ে আয়। তারপর আমি গাড়ি ডেকে আনলাম। স্বামীকে গাড়ি করে হসপিটালে নিয়ে আসলাম। স্বামী আমাকে বলল, তুমিও আমার সাথে ভেতরে যাবে, আমার ভয় করছে। শুধু শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না, দেখো। আমার যদি কিছু হয়ে যায়, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। এই পাগলি, কি বলছো? তোমার কিচ্ছু হবে না। আমার কিছু হয়ে গেলে তুমি আমার সন্তানকে অবহেলা করো না। আরে পাগলি, কি বলছো? কিছু হবে না, দেখো আমি আছি তো। তুমিও আমার সাথে ভেতরে চলো। চিন্তা করো না, আমি বাইরে আছি, ইনশাআল্লাহ তোমার কিছু হবে না। তারপর আমি স্বামীর কপালে একটা চুমু এঁকে দিলাম। স্বামীকে ভেতরে নিয়ে যাওয়া হলো। আমি বাইরে পায়চারি করছি, মনে মনে দোয়া করছি আল্লাহর কাছে আমার সন্তান আর স্ত্রীর যেন কিছু না হয়। অনেকক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলো। আমি ডক্টরের কাছে গেলাম। ডক্টর, আমার স্ত্রী আর সন্তান ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী আর সন্তান সুস্থ আছে। এখন দেখা করতে পারবো? এখন কেবিনে শিফট করা হবে, তারপর দেখা করতে পারবেন। তারপর স্বামীকে একটু পর কেবিনে শিফট করা হলো। আমি ভেতরে গেলাম। আমার একটা মেয়ে হয়েছে, একদম সামিয়ার মতো দেখতে। তারপর আমি আমার মেয়েকে কোলে নিলাম। স্বামী আমাকে বলল, মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে? আমার এই সিনিয়র বুড়ি বউকে কি আমি বলতে পারি? কি বললি? আমি বুড়ি? আরে রাগ করো কেন, এমনি তো বললাম। আবার ফিরে এলাম তোমাকে জ্বালাতন করতে। আমি আমার এই সিনিয়র বউয়ের জ্বালাতনগুলোই ভালোবাসি। তারপর স্বামীর কপালে একটা চুমু এঁকে দিলাম। পাগলি একটা। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। কেমন হয়েছে দুষ্টু মিষ্টি ছোট গল্পটি অবশ্যই কমেন্ট করতে বলবে না। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।